রাজার যে হান্টিং এর খেলা, শিকার খেলার যে ব্যাপারটা, সেটা যেন বন্ধ হয়ে যায়, সেটা রাজা যেন আবার তার মহলে ফিরে যায়। কিন্তু রাজাকে বাজিয়ে দেখার জন্য সেনাপতি মাধব্যাকে ব্লকহেড বলছে, বোকা বলছে, এবং বলছে যে না, শিকার করার ফলে, শিকার খেলার ফলে কিন্তু আপনি আরো শারীরিকভাবে সুঠাম হয়ে গেছেন, আপনার শারীরিক শক্তি বেড়ে গেছে, মেন্টাল অ্যালার্টনেসটা বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি এরকম সব বলছে। তো মাধব্যা রেগে গিয়ে বলছে, গো অ্যাওয়ে, হিজ ম্যাজেস্টি ইজ নাও রিকভারিং হিজ ট্রু নেচার. As for you, you may please yourself roaming from one forest to another until, like a witless jackal, you walk right into the jaws of some old bear. তো মাধবে বলছে, তুমি যাও তো এখান থেকে। রাজা নিজের স্তম্ভিত ফিরে পাচ্ছে। রাজা এতদিন আমাদের এতদিন শিকার খেলার পরে এখন নিজের স্বরূপে ফিরে ফিরে ফেরত আসছে। তুমি আর রাজাকে তাতিও না। আর তুমি নিজে যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি এই জঙ্গল থেকে ও জঙ্গল ঘুরে বেড়াও, যতক্ষণ না একটা বোকা নেকড়ে বা বোকা খ্যাঁকশিয়ালের মতন তুমি একসময় এক বৃদ্ধ বৃদ্ধ ভাল্লুকের মুখে পড়ো এবং তোমার মৃত্যু হয়। তো মাধবের ব্যাপারটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ও একজন বিদূষক। ওর যে স্ট্যাটাসটা, সেটা রাজার কোর্টে কিন্তু অনেক হাই। মানে একজন সেনাপতিকে এইভাবে বলা খুব একটা মানে সহজ ব্যাপার নয়। মানে অফিসিয়ালি যদি দেখতে হয় তাহলে সেনাপতি অনেক শক্তিশালী হয় কোনো রাজ্যে, আর বিদূষক তাকে এইভাবে যে কথাগুলো বলছে সেটা মানে বিদূষক তখনই বলতে পারে যখন রাজার থেকেও একটা লাইসেন্স পেয়েছে। তো বিদূষক বা ফুল, তোমরা যখন এলিজাবেথান এজ পড়বে ইংলিশ লিটারেচারের, এলিজাবেথান কমেডিজ গুলো স্পেশালি পড়বে, বা যদি কোনোদিনও কিং লিয়ার পড়ো বা 12th নাইট পড়ো, তাহলে তোমরা দেখবে যে ওইখানেও এরকম এক ধরনের বিদূষক আছে, এক ধরনের ফুল আছে যাকে ফুল বলা হচ্ছে, বোকা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে বোকা নয়। সে অ্যাকচুয়ালি হয়তো রাজার থেকেও বেশি বুদ্ধিমান, এবং সে রাজাকে বিদ্রূপের মাধ্যমে ঠিক কথাগুলো বলার চেষ্টা করে, ঠিক জিনিসগুলো শেখানোর চেষ্টা করে, কিন্তু অনেক সময় রাজা শোনে আর অনেক সময় শোনে না। এবং যে ফুল বা যে বিদূষক, সে কিন্তু রাজার আন্ডারে যে অন্য অফিসাররা আছে তাদেরকেও কিন্তু বিদ্রূপ করতে পারে, তাদেরকেও কিন্তু মানে বিদ্রূপের মাধ্যমে খারাপ বা ভালো বলে ঠিক পথে চালনা করার চেষ্টা করতে পারে। তো এখানে মাধব্যার ওপরে কোনো কোয়েশ্চেন আসে এরকম যে কমেন্ট অন দ্য রোল অফ মাধব্যা, তাহলে মাধব্যা যে রোলটা এখানে করছে সেটা কিন্তু ওর কাজটাও ঠিকই করছে। কারণ ও রাজাকে রাজত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ রাজা মানে রাজ্য যদি দেখাশোনা না করে, প্যালেসে না থাকে, সিটিতে না থাকে, তাহলে রাজ্যের ক্ষতি হবে। কিং তারপরে বলছে, ভদ্রসেনা, we are in the vicinity of the hermitage, therefore I cannot really applaud these words of yours for the present, my good lord. তো ভদ্রসেনাকে রাজা বলছে যে দেখুন, আমরা এখন আর স্বীকার করতে পারবো না, কারণ আমরা এখন ইয়েতে রয়েছি, হার্মিটেজ মানে ওই আশ্রমের ওখানে রয়েছি আমরা। এখন আপনি যে কথাগুলো বলছেন সেগুলোকে আমি আপলোড করতে পারছি না, সেগুলোকে আমি হাততালি দিতে পারছি না, অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। তাই জন্য আমাদের উপস্থিত অবস্থায় যেটা করণীয়, উপস্থিত অবস্থায় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, let bisons plunge into forest pools and revel splashing, striking the water repeatedly with their mighty horns. Let the herds of antelopes clustering in groups in the shade chew the cud undisturbed, and let wild boars lining up round puddles
where the marsh sedge grows fragrant, root peacefully in the mud, and let this my bow with its loose knotted string be allowed to enjoy its well earned repose. তো বলছে যে যে যেখানে আছে জন্তুরা যেভাবে নিজেদেরকে এনজয় করে সেগুলোর একটা ইমেজ আমরা এখানে পাচ্ছি, যে বড় বড় চমড়ি গাই যেগুলো আছে সেগুলো জলের মধ্যে খেলা করছে, বা শুয়োররা মাটির মধ্যে কাদার মধ্যে চুপচাপ শুয়ে আছে, বা হরিণরা জল খাচ্ছে, অন্য জন্তুরা জল খাচ্ছে ইত্যাদি। তো সবাই একটা হারমোনি এবং পিসের এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। 1 মিনিট হোল্ড করো। ওকে, তো এখানে পিস অ্যান্ড হারমোনি আমরা দেখতে পাচ্ছি জন্তু জানোয়ারদের জগতের যে শান্তির যে ইমেজটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে এই যে যদি এই 4-5টা লাইন নেওয়া হয়, এই 6 নম্বর যে কবিতার যে লাইনগুলো, তাহলে সেখানে আমরা কোন রসাটাকে পাচ্ছি, কোন রসটা পাচ্ছি? সোমা বলো। সোমা। হুম, এই যে 6টা লাইন পড়লাম, 6টা না 5টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইন এই মাত্র যে পড়লাম, 6 নম্বর কবিতা যেটা আছে যেখানে রাজা ভদ্রসেনাকে বলছে, এই 6টা লাইন, এই 6টা কবিতার লাইনের মধ্যে আমরা কোন রাসটা ডমিনেন্ট, অন্য রাসও থাকতে পারে অবশ্যই, কিন্তু কোন রাসটা ডমিনেন্ট আমাদের সবসময় এটা ভাবতে হবে যে কোন রাসাটা ডমিনেন্ট। অন্য অনেক রাসা যে কোনো কবিতার মধ্যে যে কোনো লাইনের মধ্যে থাকতেই পারে, কিন্তু কোন রাসাটা ডমিনেন্ট সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে কোন রাসাটা ডমিনেন্ট? সোমা আগে ট্রাই করো। হাস্য। মিলন? মিলনের ভয়েসটা রোবটের মতন আসছে। তোমার আওয়াজটা ঠিক আসছে না। হ্যাঁ স্যার একটু শরীর খারাপ, মানে ওই জন্য হয়তো বুঝতে পারছি না, গলাও ধরে গেছে। শরীর খারাপ বলে বুঝতে পারছো না? আচ্ছা, ওকে, ঠিক আছে। না মানে স্নেহাশিস? আমার গলাটা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে, আগে মানে স্ট্যাটিক আসছিল। বলো মিলন। আচ্ছা স্যার, আমি স্যার এখানটা ঠিক ক্লিয়ার করতে পারছি না, এখানটা কি রসটা আমি বুঝতে পারছি না। স্নেহাশিস? স্যার শান্তরাস আছে। ইয়েস, শান্তারস, শান্তি আছে এখানে। এখানে পিসটা ডমিনেট করছে। এখানে পিসের যে রাসটা সেটাই বেশি, এখানে অন্য কোনো ধরনের রাস নেই। যদিও আমরা বলতেই পারি যে এখানে বিউটি অফ দ্য বিস্টস দেখানো হচ্ছে, সে অর্থে এখানে শৃঙ্গার রাস হতে পারতো, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি শৃঙ্গার রাস, অ্যান্ড আই থিঙ্ক দ্য বেটার রাস দ্যাট কামস আউট ফ্রম হিয়ার ইজ দ্য শান্তা রাস। আর হাস্যারস মানে সোমা তুমি এই জন্য বলছো যে এখানে ওই জন্তু জানোয়ার গুলো লাফালাফি করছে বা খেলা করছে বলে আমাদের দেখে হাসি পাচ্ছে, তাই জন্য? হ্যাঁ, কি একটু জোরে বলো। এখানটা যখন পড়াচ্ছিলেন আপনার ভয়েসটা কাটা কাটা ছিল, ঠিকঠাক বুঝতে পারিনি। আর পাশে স্যার বক্স বাজছে তো একটু শুনতে অসুবিধা হচ্ছিল।
আচ্ছা, ওই ইয়ার প্লাগস ব্যবহার করো, তাহলে শুনতে সুবিধা হবে। এনিওয়ে, ওকে। হুম। তো জেনারেল বলছে যে যা আপনি বলবেন তাই। তো কিং বলছে যে আহ, যারা ঢোল বাজাচ্ছিল তাদেরকে ফেরত ডেকে নাও, যারা আশ্রমের বিভিন্ন জায়গায় ক্যাম্প লাগিয়েছে আশ্রমটাকে ঘিরে রেখে, তাদেরকে বলো চলে আসতে। তারপরে একটা কবিতার মাধ্যমে বলছে, লাইক সান ক্রিস্টালস কুল টু দ্য টাচ, vomit fiery sparks from deep within, if struck by another luminous power. So hermits rich in holiness, in whom tranquility presides, have hidden deep a blazing energy that leaps out to burn when aroused. সান ক্রিস্টালসদের সাথে হারমিটসদের তুলনা করছে, যে আমাদের এনাদেরকে বিরক্ত করা উচিত নয়, আমাদের সাধু সন্ন্যাসীদের মানে সম্মান করা উচিত, এবং সাধু সন্ন্যাসীদের দেখতে হয়তো খুবই মৃদু এবং তারা কারোর ক্ষতি করে না, বা তাদের মানে দেখে মনে হয় যে তারা যুদ্ধ করতে পারে না, কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা ডিপ ব্লেজিং এনার্জি আছে, এবং সেটা তখন বেরিয়ে আসে যখন তাদেরকে কেউ বিরক্ত করে, তাদেরকে কেউ জ্বালাতন করে, তখন কিন্তু এই ঋষি মুনিদেরও যে তেজটা থাকে সেই তেজটা কিন্তু বেরিয়ে আসতে পারে। আর এখানে সান ক্রিস্টালস আমার মনে হয় এক ধরনের পাথরের কথা বলছে, মানে যে যে পাথরগুলো দিয়ে আগুন জ্বালানো যেতে পারে। সান ক্রিস্টালস 13, মানে এক ধরনের পাথর তখন নাকি হতো যেগুলো মানে চকচক করতো, বা যেগুলো অন্ধকারেও গ্লো করতো, এবং যখন আর মানে এরকম মনে করা হতো যে যদি ওদের উপরে সূর্যের আলো গিয়ে পড়ে তাহলে ওই সান ক্রিস্টালস গুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। বাট আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ সান ক্রিস্টালস, এটা কি ধরনের মিনারেল সেটা জানি না, বাট there might be some mineral which could have done like this, যেটা এখন হয়তো আমাদের কাছে লস্ট, আমরা আর জানি না ওই ব্যাপারে, কিন্তু এনশিয়েন্ট টেক্সট বুকস গুলোতে এরকম ধরনের রেফারেন্সেস পাওয়া যায়, যেখানে আমরা দেখতে পাই যে এমন কিছু এলিমেন্টস আছে যেগুলোর ব্যাপারে মডার্ন সায়েন্স জানে না, কিন্তু এনশিয়েন্ট যে আমাদের সায়েন্টিস্ট তারা অনেক কিছুই জানতেন। এনিওয়ে, তো এখানে বলছে যে আমরা এখানে সাধু সন্ন্যাসীদের বিরক্ত করব না, আমরা এখান থেকে উইথড্র করে নেব, আমরা আমাদের যে সোলজার্সরা আছে তারা এখানে থাকবে না, বা যারা ড্রাম পেটাচ্ছে এবং তপবনের যে শান্তি বা প্রশান্তি আছে সেটাকে বিরক্ত করছে, তাদের সাথে তাদেরকে বলো যে ফেরত চলে আসতে। তো রাজার আদেশ মানা হলো, এবং মাধব্যা ওকে মানে সেনাপতিকে শেষবারের মতন মানে উল্টোপাল্টা বললো, এবং সেনাপতি চলে গেল। রাজা নিজের অ্যাটেন্ডেন্টসদেরকে বলল, রাজার সঙ্গে অনেক মহিলা গার্ডরাও থাকতো, তো তাদেরকে বলল যে আপনারা আপনাদের হান্টিং কস্টিউমস করে দিন, ত্যাগ করুন, এবং নর্মাল যেরকম ধরনের কস্টিউমস আপনারা পরেন সেরকম পরে নিন। আর সবাইকে বলল তাদের নর্মাল ডিউটিস গুলো রিজিউম করতে, যে যে কাজে যারা যারা মানে নিযুক্ত ছিল, আর হান্টিং এর জন্য সেই কাজ এবং সেই জিনিসগুলোকে করা হয়েছিল, থামানো হয়েছিল, সেগুলোকে আবার রিজিউম করা হলো। এদিকে মাধব্যা লাফিং, মাধব্যা হাসছে। So now that your honor has rid himself of these gadflies, do me a favor, come and sit in comfort in the shade of that tree over there on that charming stone seat with its canopy of flowering vines, so that I could also sit down and rest. তো মাধব্যা খুব আনন্দ পেয়েছে, মাধব্যা খুব খুশি হয়েছে, বলছে আপনি যখন এই ধরনের
পোকামাকড়গুলোকে আপনার শরীরের থেকে, আপনার মানে সান্নিধ্য থেকে তাড়িয়েছেন। এবার আপনি ঠান্ডা কোনো জায়গায়, আমরা কোনো একটা ঠান্ডা গাছের তলায় চলে যাব, সেইখানে আমরা বসে আলোচনা করব। তো ওরা চলে গেল একটা জায়গায়। এবার রাজা বলছে, আহ মাই ফ্রেন্ড মাধব্যা, your eyes have not as yet been richly feasted as they should be, for you have not seen what is truly worth seeing. তো রাজা বলছে যে তুমি তো দেখোনি শকুন্তলাকে, শকুন্তলাকে দেখলে তুমি বুঝতে যে শকুন্তলাকে কত সুন্দর দেখতে, এবং শকুন্তলা এমনই একজন ব্যক্তি যাকে দেখা উচিত আমাদেরকে। তো মাধব্যা বলছে যে না, আমার যাকে দেখার কথা, ইয়োর অনার নট রাইট হিয়ার বিফোর মাই আইজ। তো বলছে যে আপনি তো আমার আমার জন্য সব থেকে সুন্দর ব্যক্তি, আপনাকে দেখাই আমার কাছে সৌন্দর্যকে এক্সপিরিয়েন্স করা। তো রাজা বলছে, everyone considers the person dear to him as most worth seeing, but I am referring to her, to Shakuntala, that exquisite ornament of the hermitage. তো রাজা বলছে যে হ্যাঁ, সেটা আমি জানি যে আমি তোমার প্রিয় মানুষ, তাই জন্য তুমি আমাকে দেখলে আমাকে দেখতে চাও বা আমাকে দেখো, কিন্তু আমি শকুন্তলার কথা বলছি, যে হচ্ছে ওই হার্মিটেজের, যে হচ্ছে ওই তপবনের একজন অর্নামেন্ট। তো মাধবে ঠিক করছে যে রাজাকে বেশি এই ব্যাপারে বলতে দেবে না, আর রাজাকে অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করছে যাতে রাজার যে মোহটা হয়েছে শকুন্তলার উপরে সেটা কেটে যায়। মানে অনেক সময় আমরা এরকম ভাবে মনে করি যে আমাদের যে বেস্ট ফ্রেন্ডরা হয়, তারা যখন আমরা কোনো রিলেশনশিপে যেতে থাকি, তখন এই বেস্ট ফ্রেন্ড আমাদেরকে সাবধান করে ওই রিলেশনশিপে যাতে আমরা না যাই। কারণ অনেক সময় আমরা দেখেছি যে আমরা ভুল ডিসিশন অনেক সময় নিয়ে থেকে থাকি মানে রিলেশনশিপের ক্ষেত্রে, এবং আমাদের বন্ধু যারা জিনিসটাকে অবজেক্টিভলি দেখতে পাচ্ছে, যাদের মাথাটা প্রেমের জন্য খারাপ হয়ে যায়নি, তারা আমাদের সঠিক একটা ডাইরেকশন দেওয়ার চেষ্টা করছে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এটা কেন, এই রিলেশনশিপটা কেন ওয়ার্কআউট হবে না। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমাদেরও এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যেখানে সাধারণত এই ধরনের উপদেশ বা বুদ্ধিগুলো মেয়ে বন্ধুরা মেয়ে বন্ধুদের দেয়। অনেক সময় দেখা গেছে যে ছেলেরা যখনই এসে বলে যে অমুক মেয়েকে তার পছন্দ হয়েছে, তখন ছেলেরাও লেগে পড়ে যে কিভাবে দুজনের মধ্যে রিলেশনশিপটা করিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে মেয়েরা যারা প্র্যাকটিক্যাল হয় সাধারণত ছেলেদের তুলনায়, তারা সব প্রোজ অ্যান্ড কনস গুলোকে বোঝার চেষ্টা করে যে ছেলেটা ভালো কিনা, বা ছেলেটা কি করে, গুন্ডা টাইপের কিনা, বা পান খায় কিনা, পান তো এখন যাই হোক কেউ খায় না, গুটখা খায় কিনা। তো এইসব জিনিসগুলো একজন যে প্রেমে পড়ছে তার খেয়াল থাকে না, তার মনে থাকে না। তবে বাইরের থেকে যে সিচুয়েশনটাকে দেখছে তাদের এই জিনিসটা খেয়াল থাকে যে এই ব্যক্তিটা এই ব্যক্তির জন্য উচিত ব্যক্তি নয়। মাধব্যার কাজটা সেইটা। মাধব্যা, as I said, is the foil, FOIL, foil to Dushyanta, because Dushyanta is in love and Dushyanta is not thinking with his mind or brain, but he is thinking with his heart. But Madhavya is not in love with Shakuntala, and Madhavya is thinking straight. Madhavya is thinking in practical terms. So Madhavya is practical and Dushyanta is emotional. এবং তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে রাজা মাঝে মধ্যেই কবিতার মাধ্যমে কথা বলছে, আর মাধব্যা প্রোজের মাধ্যমে কথা বলছে। কারণ আমরা এটাও জানি যে প্রোজ ইজ দ্য মিডিয়াম অফ লজিক, বা প্রোজের মাধ্যমে আমরা লজিকটাকে বোঝাই, আর পোয়েট্রির মাধ্যমে আমরা ইমোশনটাকে বেশি ভ্যালু করি। তো বলছে যে দেখুন, ও একজন হারমিট গার্ল, বিয়ন্ড ইউর রিচ। বলছে ওকে ওকে আপনি বিয়ে করবেন কি করে? ও তো একজন সন্ন্যাসিনীর মেয়ে বা সন্ন্যাসীর মেয়ে। সন্ন্যাসীদের সাথে কি রাজাদের বিয়ে হয় নাকি? তো
রাজাও রেগে গেছে একটুখানি, বলছে দূর বোকা, why do people with upturned faces gaze upon the crescent of the new moon with unblinking eyes? Apart from that, you know that Dushanta's mind is never drawn to forbidden things. তো বলছে দূর বোকা, তুই কি জানিস তাহলে মানুষ চাঁদের দিকে কেন তাকিয়ে থাকে, যেটাকে বলা হয় মুন স্ট্রাক। মুন স্ট্রাক কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া, এবং আমরা প্রেমে যখন পড়ি তখন আমরা পাগল হয়ে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজা বলতে চাইছে যে শকুন্তলা ইজ দ্য মুন অ্যান্ড হি লাইকস টু গেজ আপন হার, হি লাইকস টু লুক আপন হার, অ্যান্ড এটা স্বাভাবিক একটা জিনিস, এটা স্বাভাবিক একটা ঘটনা, যেখানে আমরা মানে মানুষ যদি সবসময় প্র্যাকটিক্যালি হয়ে যেত তাহলে লিটারেচার জিনিসটা কোনোদিনও ডেভেলপ করতো না, লিটারেচারটা কোনো সময় আমরা পড়তাম না, আমরা লিটারেচারের ব্যাপারে জানতে পারতাম না। তো আমরা প্র্যাকটিক্যাল সবসময় নই বলেই আমরা লিটারেচারটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো এখানে যে লিটারেচারের যে অ্যাপ্রিসিয়েশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা তাই জন্য চাঁদের দিকে তাকাই, কারণ সবসময় আমরা ওই জিনিসটাকেই পেতে চেষ্টা করি যেটা আমাদের হাতের অনেক বাইরে, যেটা আমাদের হাতের একদম কাছে রয়েছে, সেই জিনিসটাকে আমরা পাওয়ার চেষ্টা করি না, আমাদের কাছে সেটা কমন লাগে। আর এটাও তুমি জানো, রাজা মাধবীয়াকে বলছে যে আমি কিন্তু যে জিনিসগুলো আমার পাওয়ার যোগ্যতা আমার নেই, বা যে জিনিসগুলো আমার পাওনার নয়, যেটা আমার কাছে ফরবিডেন, সেই জিনিসগুলোকে কিন্তু সেই জিনিসগুলোর দিকে কিন্তু আমার মন যায় না। আমি কিন্তু এমন জিনিসকে চাই না যেগুলো আমার মানে আমার যেগুলো পাওনা নয়, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমার মন কখনোই যায় না। বলে হ্যাঁ বলো ব্যাপারটা কি বলতে চাইছো। তো রাজা বলছে যে লাইক আ ফ্লাওয়ার অফ দ্য ফ্রেগনেন্ট হোয়াইট জ্যাসমিন ড্রপড ফ্রম ইটস পেরেন্ট স্টক onto an orco leaf, she sprung from a lovely apsara, I hear, is the sage's daughter, only found by him abandoned. তো ওই জিনিসটাই ও রিপিট করলো যে অ্যাকচুয়ালি শকুন্তলা কোনো সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর মেয়ে নয়, শকুন্তলা কোনো সাধারণ আশ্রমের মহিলা নয়, অ্যাকচুয়ালি শকুন্তলা একজন অপ্সরার মেয়ে। যে ঠিক যেভাবে সাদা জ্যাসমিন ফ্লাওয়ার যেটা হয় সেটা অনেক সময় কোনো অর্ক গাছের পাতার ওপরে পড়তে পারে, তার মানে এটা নয় যে জ্যাসমিন ফ্লাওয়ার ইজ বর্ন or jasmine flower belongs to that orco leaf, but in the same manner Shakuntala is born of an apsara. তো মাধব্যা এবার হাসছে, হেসে বলছে ওহো, so that's how it is, like one whose palate jaded by enjoying delicate candies made of the sweetest dates hankers after a taste of the sour tamarind. You too, sir, sated with the pleasure of inner apartments full of beauties and each one a gem, you are consumed by this passion for a hermit girl. মাধব্যা আবার রাজাকে বিদ্রুপ করছে, এবং মাধব্যার যে কথাগুলো, মাধব্যার যে উক্তিগুলো, সেগুলো অন্য কোনো সাধারণ রাজা হলে বা অন্য কোনো ধরনের ব্যক্তি হলে সে হয়তো রেগে যেত, বাট রাজার রাগার কোনো অবকাশ নেই, কারণ রাজার ভালোর জন্যই মাধব্যা এই কথাগুলো বলছে। আর আমাদের বারবার এটা মনে রাখতে হবে যে মাধব্যা ইজ দ্য অল্টার ইগো অফ দুষ্যন্তা। অল্টার ইগো মানে আমাদের দুটো সত্তা থাকে, একটা ভালো সত্তা, একটা খারাপ সত্তা, এবং বা একটা প্র্যাকটিক্যাল মাইন্ড আর একটা ইমপ্র্যাকটিক্যাল মাইন্ড, ইমোশনাল মাইন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে Madhavya is the practical mind. Madhavya is the representation of the practical mind, and Dushyanta is the image or symbol or representation of the impractical mind or the
ইমোশনাল মাইন্ড, ঠিক আছে। আহ, তো বলছে আপনি তাহলে তোমার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাপারটা যে তুমি এতদিন মিষ্টি মিষ্টি এত মিষ্টি খেয়েছো, মানে তোমার প্যালেসে এত সুন্দর সুন্দর মহিলারা রয়েছেন, তাদের আহ, সান্নিধ্যে থেকে বা তাদের সাথে থেকে তোমার তাদের ওপরে আর মনটা যাচ্ছে না, কারণ তোমার আম, মিষ্টি খেয়ে খেয়ে তোমার মুখটা মেরে গেছে, এবার তুমি একটুখানি টক মিষ্টি ঝাল একটুখানি টক জিনিস খেতে চাইছো, তাই জন্য তুমি জঙ্গলে এসে এই শকুন্তলা যে আছে তাকে তুমি বিয়ে করতে চাইছো। দিস ইজ ট্রু ইন দ্য সেন্স অফ দ্য রাসা অলসো, দিস ইজ ট্রু। মানে অ্যাকচুয়ালি রাসার যে একটা ট্রান্সলেশন ছিল সেটা ছিল হচ্ছে ফ্লেভার্স, ঠিক আছে, স্মেল বা টেস্ট। কারণ ভারতমুনি অনেক সময় রাসাটাকে ইয়ের সাথে তুলনা করেছে, টেস্টের সাথে তুলনা করেছে, ফ্লেভার বা গন্ধর সাথে তুলনা করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ফ্লেভার, দিস টেস্ট ইজ দ্যাট অফ, মানে মাধবিয়া যে মেটাফারটা ব্যবহার করছে সেটাও টেস্টের মেটাফার আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসা থিওরি ইজ মেনশনড ইনডাইরেক্টলি, যদিও যখন কালিদাস লিখছেন তখন কিন্তু রাসা থিওরিটা ওইভাবে ডেভেলপ হয়নি, মানে রাসা থিওরির ব্যাপারে ভারতমুনি ওইভাবে বলেননি, বাট ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ রাসা থিওরি। এনিওয়ে, তো বলছে তুমি দেখোনি বলে তুমি এরকম ভাবে কথা বলছো। তো মাধবে বলছে তাহলে নিশ্চয়ই ওনাকে খুব সুন্দর দেখতে হবে, তাই জন্য আপনি এরকম ভাবে ওনাকে প্রেজ করছেন, ওনার গুণগান করছেন। তো রাজা ডেসক্রাইব করার চেষ্টা করছে শকুন্তলাকে, যে শকুন্তলাকে কত সুন্দর দেখতে। Contemplating Brahma's imaging power ineffable and her beauty, she flashes on my eye a jewel among women, of another order of creation extraordinary, as if the mighty creator gathering rarest examples of beauty pictured perfection first, then quickened it with the breath of life. তো রাজা বলছে যে ব্রহ্মা যে সৃষ্টি করে, যে বানায়, ক্রিয়েটর, সে এত সুন্দর একজনের সৃষ্টি করেছে যাকে যে উইমেনদের মধ্যে, যে মহিলাদের মধ্যে একজন জুয়েল, একজন অর্নামেন্টের মতন, সব থেকে বেশি শাইনি, সব থেকে চোখ কাড়ার মতন, এবং শি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েশন, এরকম ধরনের ক্রিয়েশন হয় না। এবং মাইটি যে ক্রিয়েটার ব্রহ্মা, সে কি করেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে এবং তাকে একসঙ্গে করেছে, শকুন্তলার শরীরের মধ্যে, শকুন্তলার ব্যক্তিত্বের মধ্যে সেসব জিনিসগুলোকে রেখেছে এবং তার মধ্যে জীবন দিয়ে দিয়েছে। ইম্যাজিন ইফ তাজমহল ওয়্যার অ্যালাইভ, তাজমহলের মধ্যে যদি প্রাণ হতো, তাহলে সেই মানে তাজমহল যদি একজন ব্যক্তি হতো, তাহলে তাজমহলের মধ্যে প্রাণ দিয়ে দিলে যেমন ব্যাপারটা হতো। অর ইমাজিন এনি বিউটিফুল থিং দ্যাট উড বি লাইক অ্যালাইভ অ্যান্ড ইউ উড you can imagine how beautiful that thing as a person might be. রাজা আরো বলছে যে a flower whose fragrance none has dared to smell, spring's tenderest shoot no profaning fingers have plucked, fresh honey whose taste no lip has relished, a gem glowing inviolate. Who can tell what sinless mortal Brahma has named the blessed enjoyer of such beauty, the fruit entire of his holy works in many births? তো রাজা বলছে যে একজন ভার্জিন লেডি, এর ফ্লাওয়ার এর যে ফ্রেগনেন্সটা, এই এনার এর যে ফ্লেভারটা, সেটা এখনো অবধি কেউ টেস্ট করেনি, এখনো অবধি কেউ জানে না যে হাউ
বিউটিফুল, হাউ গ্রেট হার ফ্লেভার্স আর। মানে এখনো অবধি এই শকুন্তলা রূপী যে ফুলটাকে কেউ স্মেল করেনি, কেউ ওকে টাচ করেনি। আর ওর যে লিপসের যে হানিটা, সেটাকে কেউ এখনো অবধি রিলিশ করেনি, কেউ টেস্ট করেনি। আর কে জানে ব্রহ্মা কোন সিনলেস মর্টালকে, মানে এমন একজন মর্টাল, এমন একজন ব্যক্তি যে কোনোদিনও কোনো পাপ করেনি, তার হাতে শকুন্তলার হাত থাকবে। কে জানে এত সুন্দর এক বিউটিকে এনজয় কে করতে পারবে। আর যার সাথেই শকুন্তলার বিয়ে হোক না কেন, তার মানে এটা হবে যে সেই ব্যক্তি মানে বহু জন্ম ধরে, হয়তো আগের 6টা জন্ম ধরে অনেক ভালো কাজ করেছে, অনেক পুণ্য করেছে, তারপরে সে শকুন্তলার মতন একজন মহিলাকে বিবাহ রূপে বা ওয়াইফের রূপে পাবে। তো মাধবে বলছে, এবার মাধবের মানে ইয়ে হয়েছে, মাধবে বুঝতে পেরেছে যে শকুন্তলা কত সুন্দর এবং রাজা সত্যি শকুন্তলাকে ভালোবাসছে। তো মাধবে বলছে, আপনি তাড়াতাড়ি যান, তাড়াহুড়ো করুন এবং ওই মহিলাকে অন্য কারোর হাতে যাওয়ার আগে আপনি তাকে বিয়ে করে নিন। না হলে কোনো এক জঙ্গলে থাকা কোনো সন্ন্যাসী তাকে বিয়ে করবে, যার মাথাটা গ্রিজি, মানে মাথার মধ্যে ইনগুড়ি তেল লাগানো রয়েছে। মানে সাধারণত যদি আমরা দেখি যে আমাদের মাথায় অনেক তেল লাগানো রয়েছে, আমরা সেই মানুষটাকে বোকা বলে মনে করি। মানে আমরা এরকম মনে করি যে গাইয়া লোক হবে যে মাথায় অনেক তেল মেখে রেখেছে। বা শহরেও যদি কোনো ব্যক্তি মাথায় প্রচুর তেল মাখে, তখন তাকে আমরা চাম্পু বলি বা তাকে আমরা বলি যে সে বোকা। বাট আই ডোন্ট নো ওয়াই দিস হ্যাপেন্স, বাট মানে অনেক বছর ধরে হয়তো এই ইমেজটা আমাদের কালচারে চলে এসছে যে যে বেশি মাথায় তেল মাখে সে বোকা হয়। বা যারা শ্যাম্পু করে, যাদের চুলগুলো হাওয়ায় ওড়ে, তারা বেশি হ্যান্ডসাম হয়। আর যাদের চুলগুলো তাদের স্ক্যাল্পের সাথে, তাদের মাথার সাথে চিপটে লেগে থাকে, তারা অতটা হ্যান্ডসাম হয় না। অ্যান্ড I have not seen many people who apply a lot of oil anymore on their heads, and everybody is like doing shampoo now. যাই হোক, তো রাজা বলছে যে লেডিটা ইজ নট মিস্ট্রেস অফ হারসেলফ। রাজা বলতে চাইছে যে ওর যে গার্জেন, ওর যে পেরেন্ট, সে এই মুহূর্তে হারমিটেজে নেই, তাই জন্য আমি তাকে বিয়ে করতে পারছি না। তো মাধবে বলছে, আচ্ছা ঠিক আছে, ও কি ভাবছে তোমার ব্যাপারে? তুমি কি তার চোখে নিজের জন্য কোনো প্রেমের আঁচ পেয়েছো? তো বলছে যে, রাজা বলছে যে এমনি তো মেয়েরা একটুখানি লাজুক হয়, আর এ তো আবার মানে সন্ন্যাসিনী বা মানে তপবনে থাকে, তো এর মানে একটু বেশি লাজুক। তো আমি জানি না যে ওর মনের মধ্যে আমার জন্য কোনো প্রেমের ভাব আছে কিনা। অথচ কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম অ্যাক্ট 2তেই যে রাজা মনে মনে ভাবছে যে নিশ্চয়ই, বা রাজার মনে হচ্ছে যে শকুন্তলার মনের মধ্যেও হয়তো তার জন্য কিছুটা হলেও একটা প্রেমের ব্যাপার আছে। তো বলছে, when I turned towards her, she turned her gaze away. She smiles seemed the prologue to some other her smiles seemed the prologue to some other play. With her demeanor thus veiled by modesty, love neither shone radiant nor was it concealed. A beautiful image. Love neither shone radiant nor was it concealed. মানে প্রেমটা, ভালোবাসাটা ওর মডেস্টির মধ্যে, ওর ডিসেন্সির মধ্যে ও এমনভাবে ইয়ে করে রেখেছে, এমনভাবে লুকিয়ে রেখেছে, ভেল করে রেখেছে, পর্দা দিয়ে রেখেছে, যেটা লুকোচ্ছেও না, কনসিলও করছে না, আবার
মানে আলোকিতও হচ্ছে না। আমরা আমরা আহ, বুঝতেও পারছি যে ওর মনের মধ্যে একটা প্রেমের ভাব রয়েছে, আবার আর একদিকে বুঝতে পারছি না যে ওর মনের মধ্যে আমার জন্য প্রেমের ভাব রয়েছে কি নেই। একটা জায়গায় শকুন্তলাকে ডেসক্রাইব করা হবে যে শকুন্তলার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, আর শকুন্তলা যেটা মনে ভাবে সেটাই তার চেহারার ওপরে, সেটাই তার মুখের ওপরে চলে আসে। আমরা যারা চালাক নিজেদেরকে মনে করি, তারা মনে করি যে আমরা মনে এক রকমের ভাববো আর মুখে আর এক রকমের দেখাবো। থ্যাঙ্কস টু অনলাইন ক্লাসেস, যে মুখটাও আর দেখাতে হচ্ছে না। কেউ কেউ হয়তো ঘুমিয়ে পড়েছে, কেউ কেউ পাবজি খেলছে, কেউ কেউ ফেসবুক চালাচ্ছে। তো মুখ যেহেতু দেখাতে হচ্ছে না, তাহলে এসব জিনিসগুলো আমাদের চোখে আর পড়ছে না। কিন্তু আমরা এতদিনে অনেক মিথ্যে কথা বলা শিখেছি, আমরা লোককে ঠকানোর চেষ্টা করি যে মনের মধ্যে এক রকমের ভাব রাখি আর মুখের ওপরে আর এক রকমের কথা বলি। বাট শকুন্তলা, we have to remember that Shakuntala has not learned this art yet. She is not a person from the culture, she is a person from nature. তো নেচারের মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে যেটা আমাদেরকে ঠকিয়ে দিতে পারে, বাট নেচারের মধ্যে বেশিরভাগ যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ডিসিভিং নয়, সেগুলো কিন্তু ঠকানোর জন্য নয়। যেটা আছে সেটাই, মানে আম গাছে আমই হয়, পেয়ারা গাছে পেয়ারাই হয়। মানে আমরা যদি গাছ হতাম, তাহলে আমরা দেখাতাম যে আমরা আম গাছ, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমরা পেয়ারা প্রডিউস করছি। if we had been like trees, humans would have been trees, then they would have had deceived people. তো রাজা বলতে চাইছে যে ওর যে লাজুক, ও যে স্বভাবের, ওর যে নেচারটা, সেই নেচারের মধ্যে একটা ডিসেন্সি আছে, একটা মডেস্টি আছে, ওর মধ্যে একটা লাজুক ভাব আছে। সেই লাজুক ভাবটা যেমন ওকে আটকাচ্ছে আমার কাছে আসতে বা আমাকে প্রেম নিবেদন করতে, ঠিক সেরকমই ওই লাজুক ভাবটাকে দেখেই আমি বুঝতে পারছি যে ওর মনের মধ্যে কিন্তু আমার প্রতি প্রেমের একটা ভাব আছে। আবার মাধবীয়া হাসছে। তো মাধববাবু, তো আপনি কি চাইছিলেন যে আপনাকে দেখতেই ও আপনার কোলের ওপরে লাফ দিয়ে চলে আসবে? আশ্চর্য। তো বলছে যে না, সেটা আমি ভাবছি না যে ওরকম কিছু একটা হবে, কিন্তু আমি বলতে চাইছি যে যখন ও নিজের বন্ধু বান্ধবীদের সাথে চলে যাচ্ছিল, যখন আমাদের ফার্স্ট মিটিংটা হয়, ফার্স্ট মিটিং ইজ অলওয়েজ স্পেশাল ফর লাভার্স। আমাদের সবারই মনে আছে যে আমাদের রিলেশনশিপের যে ফার্স্ট মিটিংটা হয়েছিল সেটা কেমন ছিল। তো বলছে যে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, দুষ্যন্ত বলছে, সেটা আমি তোমাকে বলছি যে কয়েকটা স্টেপও যাওয়ার পরে ও বলছে যে ওর পায়ে কাঁটা ফুটে গেছে, দার্ভা ব্লেড, মানে গ্রাসের যে ব্লেডস গুলো হয় সেটা ওর পায়ে ফুটে গেছে, এবং ও একটা সিলফের মতন, একটা সুপারন্যাচারাল ক্রিয়েচারের মতন, একটা পরীর মতন সে দাঁড়িয়ে গেছে এবং আমার দিকে তাকিয়েছে, আমার দিকে তার মাথাটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু সে একদিকে নিজের বার্ক থেকে, নিজের গার্মেন্ট থেকে ওই কাঁটাগুলোকে সরানোর চেষ্টা করছে। আর আমি এটা দেখে বুঝতে পেরেছি যে ওর কোনো জায়গাতে না ওর পায়ে কাঁটা ফুটেছে, না ওর জামা কাপড়ে কোনো কাঁটা আটকেছে। ও আমাকে শেষবারের মতন দেখার জন্য ও ঘুরে তাকিয়েছে। এবং আমি জানি না তোমরা, এই সিনেমাটা অনেক বছর আগেকার সিনেমা, 90s এর সিনেমা। সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বলে একটা সিনেমা আছে, সেখানে শাহরুখ খান আর কাজলের মধ্যে একটা
এক্সচেঞ্জ রয়েছে এবং সেখানে শাহরুখ খান বলছে যে যদি কাজল আমাকে ভালোবাসে বা যদি সিমরান আমাকে ভালোবাসে তাহলে কিন্তু ও আমার দিকে ঘুরে তাকাবে। তো ও বলছে পালাট 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 এরকম বলছে, আর কাজল ঘুরে তাকিয়েছে ওর দিকে আর কি। তো রাজাও হয়তো মনে মনে বলছিল পালাট পালাট এরকম। তো শকুন্তলা যেহেতু ঘুরে তাকিয়েছে তাই জন্য রাজার মনে হয়েছে যে হয়তো শকুন্তলা ওকে ভালোবাসছে। তো বলছে হ্যাঁ তুমি ভালো কাজই করছো, মাধবীয়া বলছে যে তুমি খুব ভালো কাজ করছো এখানে, ভালো সব মানে রেশন এনে রেখে নিয়েছো, আর এবার তুমি চেষ্টা করছো এই যে পেনেন্স গ্রাভটা আছে, তপবনটা আছে, সেটাকে প্লেজার গার্ডেনের মধ্যে তুমি পরিণত করার চেষ্টা করছো। তো বলছে যে এসব ছাড়, তুই বল আমাকে যে কিভাবে আমি ওই তপবনে আবার ঢুকতে পারবো। তো ভাবছে কি করা যেতে পারে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তো তুমি তো রাজা। বলছে হ্যাঁ রাজা। তো তো মাধববাবু বলছে তুমি যাও আর গিয়ে তোমার যে 1/6 শেয়ার অফ ওয়াইল্ড রাইস আছে, মানে রাজার একটা অধিকার আছে তার প্রজার কাছ থেকে ধানের একটা ট্যাক্স নেওয়ার, তো ওই ট্যাক্সটা নিতে যেতে বলছে। তো বলছে যে না এই ট্যাক্স আমি ওদের থেকে নিতে পারবো না, কারণ ওরা যে এটা জিনিসটা আমাকে দেয়, স্পিরিচুয়াল প্রোটেকশন আমাকে প্রোভাইড করে, আমার জন্য প্রে করে, আমার জন্য ভগবানের কাছ থেকে আশীর্বাদ চায়, আমি তাদের কাছ থেকে এই ধান আমি তাদেরকে বলতে পারি না যে আমাকে দিতে। ইতিমধ্যে একজন গার্ড ঢোকে, গার্ড দুজন হারমিটকে নিয়ে আসে। হারমিটরা বলে যে আমাদের আমরা যে পুজো আচ্ছা করছি, আমরা যে হোম হবন যজ্ঞ করছি, সেই হোম হবন যজ্ঞের মধ্যে অনেক রকমের বাধা দেওয়ার চেষ্টা করছে অনেক রকমের দানব, অনেক রকমের ভূত শয়তানরা। তো সেটা রাজাকে ফার্স্ট হারমিট এসে বলছে। সেকেন্ড হারমিট বলছে যে মানে ফার্স্ট হারমিটের নাম গৌতমা, আর সেকেন্ড হারমিট বলছে যে আচ্ছা ইনি তো দুষ্যন্ত, ইন্দ্রের বন্ধু এবং ভালা বলে একটা ভয়ঙ্কর রাক্ষস, তাকে তিনি বধ করেন। বলছে হ্যাঁ ইনি। তো রাজার ব্যাপারে অনেক ভালো ভালো কথা সে বলছে। তারপরে রাজাকে ফ্রুটস দিচ্ছে এবং রাজাও তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এবং জানতে চাইছে যে কেন তারা এসছে এখানে। তো রাজা মানে ওরা বলছে যে আমরা জানতে পেরেছি যে আপনি এখানে এসছেন, তাই জন্য আমরা এখানে এসছি, আপনার সাথে দেখা করতে এসছি, এবং ওই কথাটাই বলছে যে আপনি আসুন এবং আমাদের কয়েকটা ডিমন এসছে, কয়েকটা মানে শয়তান ঘোরাফেরা করছে, দানব ঘোরাফেরা করছে, যারা আমাদেরকে বিরক্ত করছে, আপনি এসে আমাদেরকে বাঁচান। তো মাধবী আলাদা করে রাজাকে বলছে এই দেখ তুই চাইছিলি যে কি করে আশ্রমে ঢুকবি, এই দেখ এইভাবে তুই আশ্রমে ঢুকে পড়। রাজা মানে আশ্রমের লোকেদেরকে বাঁচানোর তাল করে তুই ঢুকে পড়। তো রাজা বলল যে ঠিক আছে, খুব শীঘ্রই সে রাজি হয়ে গেল যে হ্যাঁ সে যাবে এবং চলেও গেল। আর এদিকে মাধবকে রাজা বলছে যে তুই দেখতে চাস না শকুন্তলাকে কেমন দেখতে লাগে, যেমন আমরা আমার বন্ধুদেরকে বলি যে চল তোর বৌদিকে দেখাবো ইত্যাদি এরকম। তো মাধবীয়া বলছে যে সে ঠিক আছে, কিন্তু ওই ডিমন কথাটা শুনে, ওই রাক্ষস কথাটা শুনেই কিন্তু আমার ভয় লাগছে। বলে না তুই আমার সঙ্গে থাকবি, ভয় নেই, অ্যান্ড দে গো অ্যাওয়ে। কিন্তু তার মধ্যিখানে আর একটা গার্ড এসছে, আর একটা গার্ড যার নাম হচ্ছে কারাবাখা। সে রাজাকে বলছে যে আপনাকে কিন্তু রানীমা ডেকেছেন। তো রাজা বলছে যে আমাকে এইদিকে আমার রাজধর্মকে পালন করতে হবে, এই হারমিটসদেরকে, এই সন্ন্যাসীদেরকে রাক্ষসদের হাত থেকে বাঁচাতে হবে, আবার এদিকে মাও ডাকছে কোন দিকে যাওয়া যায়। তো মাধব্যাকে বলছে যে তুই আমার হয়ে মায়ের কাছে চলে যা।
এখানে বলছে মাধব্যা মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ আ সান বাই আওয়ার মাদার, সো ইত্যাদি ইত্যাদি সব বলছে। তো মাধব্যা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাব, এবং তাতে রাজা মানে ওরাই ঠিক হলো যে মাধব্যা চলে যাবে ওর মায়ের কাছে পুজো আচ্ছা করার জন্য, যে জন্য রানীমা ডাকছে, আর রাজা এখানে থেকে পেনেন্স গ্রাভটাকে, এই তপবনটাকে রক্ষা করবে। এবং রাজা এটাও ভাবছে যে মাধব্যা গিয়ে শকুন্তলার কথা রয়্যাল অ্যাপার্টমেন্টসে না বলে দেয়, ওর অন্য বউদেরকে না বলে দেয়, না হলে আবার সেই নিয়ে অশান্তি হবে। তাই জন্য বলছে যে মানে ওই ইয়েটাকে বলছে যে গার্ডটা এসছিল, এই সরি মাধব্যাকে বলছে যে দেখো আমি ইয়ার্কি মারছিলাম, আমি জাস্ট তোর সাথে এমনি মজা করছিলাম, আমি অতটা ওকে পছন্দ করছিও না শকুন্তলাকে, এবং আমি এমনি মাথায় এসেছিল, আমি তোকে বললাম এসব কিছু কথা রয়্যাল অ্যাপার্টমেন্টসে যাতে গিয়ে না বলে, যাতে মাধব্যার মনে হয় যে রাজা মজা করছিল, রাজার কোনো অ্যাকচুয়াল ইন্টেনশন ছিল না শকুন্তলাকে বিয়ে করার, কারণ ও ভয় পাচ্ছে যে যদি মাধব্যা গিয়ে এইসব কথাগুলো রয়্যাল অ্যাপার্টমেন্টসে বলে দেয় তাহলে এই নিয়ে একটা প্রবলেম হতে পারে। তো এইখানে দিস ইজ এই যে 19 নম্বর যে কবিতাটা, সেখানে একটা আয়রনি আছে, বলছে যে বিটুইন আওয়ার রয়্যাল সেলফ এন্ড দ্যাট সিম্পল গার্ল, a stranger to love, bred among gentle fawns, as one of them lies a world of difference. আমার জীবন এবং এই মেয়েটার জীবনের মধ্যে, জীবনীর মধ্যে অনেক তফাৎ আছে, আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো শুধু মজা করে বলেছি। তো মাধব্যা বলছে আচ্ছা ঠিক আছে বুঝলাম, বাট মাধব্যা ইজ মোর intelligent than that and he understands that the king was not making fun, but রাজার মনে হয়েছে যে মাধব্যা যেন সিরিয়াসলি এই কথাগুলো গিয়ে প্যালেসে না বলে দেয়, তাতে সমস্যা হতে পারে, ওর অন্য ওয়াইফরা রেগে যেতে পারে। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ অ্যাক্ট 2। আমরা নেক্সট দিন অ্যাক্ট 3টা শুরু করব, তবে তার আগে আমরা পরীক্ষা হবে শনিবার অ্যাক্ট 2 এর ওপরে এমনি, তারপরে আবার নেক্সট উইকে পরীক্ষা নেব অ্যাক্ট 3 অ্যাক্ট 4 এরকম করে করে এক একটা উইকে, যতদিন এক্সামটা আসছে ততদিন পরীক্ষাগুলো হতে থাকবে, এভরি উইক অন স্যাটারডে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন? স্যার বলছি লাস্টে যে একটা আইরনি বললেন যে স্যার এটা তো ভার্বাল আইরনি হবে? Yes, it will be both a verbal irony and a situational irony, কারণ সিচুয়েশনটা আলটিমেটলি ফিফথ অ্যাক্টে গিয়ে আমরা দেখব যে এটাই হচ্ছে, ও যেটা, হ্যাঁ দুটোই হবে এখানে, কারণ একদিকেও মাধব্যাকে এই কথাটা বলছে, মাধব্যাকে মানে ভুল বোঝানোর জন্য এই কথাটা বলছে, আবার অপর দিকে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ও যে কথাটা বলে ফেললো মুখ থেকে সেটাই কিন্তু হতে চলেছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। আর কারোর কোনো প্রশ্ন আছে কি? ওকে, গুড নাইট।